আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং এটুআই এর যৌথ উদ্যোগে আয়োজিত স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক পেজের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। বিএমইটির স্লোগান হলো মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। দক্ষ কারিগর জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বিএমইটির অধীনে টিটিসি গুলোতে টেক ভিত্তিক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে জনশক্তিকে জনসম্পদে পরিণত করছে। কারিগরি টেক ভিত্তিক প্লাম্বিং কোর্সের দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং টেক, বাংলাদেশ কুরিয়ার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা, মিরপুর রোড, দারুস সালাম। আমরা গত ক্লাসে স্টিল এবং জিআই পাইপের জয়েন্ট সম্বন্ধে জেনেছিলাম এবং জয়েন করতে শিখেছিলাম। আজকে আমরা জানবো পেক্স পাইপ সম্বন্ধে, পেক্স পাইপের প্রকারভেদ সম্বন্ধে জানবো, পেক্স পাইপের বিস্তারিত তথ্য সমূহ জানবো, পেক্স পাইপের সুবিধা সমূহ জানবো, পেক্স পাইপের অসুবিধা সমূহ জানবো, পেক্স পাইপের ব্যবহার সম্বন্ধে জানবো, পেক্স পাইপের জয়েন্ট মেথড বা জয়েন্ট পদ্ধতিগুলি সম্বন্ধে আমরা জানবো এবং পেক্স পাইপ জয়েন করতে যে টুলস এবং ম্যাটেরিয়ালস গুলি আমাদের প্রয়োজন হবে সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো এবং সর্বোপরি আমরা পেক্স পাইপের বিভিন্ন জয়েন্ট পদ্ধতির জয়েন্টগুলি করতে পারবো। আমাদের বর্তমান সময়ের যে কোভিড-19 প্রকোপ তা থেকে মুক্ত থাকার জন্য, বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই 20 সেকেন্ড মিনিমাম হাত ধুতে হবে সাবান দিয়ে এবং আমাদেরকে বাইরে যেতে হলে অবশ্যই আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস আছে যেমন মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড গ্লোভস, এই ধরনের পিপি গুলি আমাদেরকে ব্যবহার করতে হবে এবং হাঁচি কাশি দেওয়ার সময় পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে। আমাদেরকে অবশ্যই নাক ঢেকে টিস্যু এবং রুমাল ব্যবহার করতে হবে এবং আমাদেরকে যে সোশ্যাল ডিস্টেন্স আছে, সামাজিক নিরাপত্তা দূরত্ব, সেই নিরাপদ দূরত্ব আমাদের বজায় রাখতে হবে এবং কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার থেকে নিরাপদ দূরত্ব থাকতে হবে, কিন্তু অবশ্যই তাদের প্রতি আমাদের মানবিক আচরণ করতে হবে। আমাদের এই ব্যবহারিক কাজ করার সময় আমাদেরকে অবশ্যই সেফটি রুলস গুলি মেনে চলতে হবে। ওয়ার্কশপে আমাদের যে সেফটি রুলস গুলো আছে সেই সেফটি রুলস গুলির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং টুলসের যে সেফটি আছে সেই রুলস গুলি আমাদের অবশ্যই মেনে চলতে হবে এবং আমাদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম পিপি গুলো অবশ্যই পরিধান করতে হবে। আমাদের সমস্ত শরীরকে রক্ষার জন্য অবশ্যই আমাদেরকে অ্যাপ্রন পরিধান করে নিতে হবে, পা সুরক্ষার জন্য আমাদেরকে সেফটি শু পরতে হবে এবং হাত সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই সেফটি গ্লাভস পরতে হবে, মাথা সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই হেলমেট পরতে হবে, চোখ সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই সেফটি গগলস ব্যবহার করতে হবে এবং অবশ্যই মাস্ক পরিধান করে নিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ওয়ার্কশপে কাজ করার সময় অবশ্যই আমাদের সেফটি রুলস গুলি মানতে হবে এবং অবশ্যই আমাদেরকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপি গুলি অবলম্বন করতে হবে, পরিধান করে নিতে হবে। আজকে আমরা জানবো পেক্স পাইপ সম্বন্ধে। পেক্স পাইপ হলো এক ধরনের পলিইথিলিন প্লাস্টিক। পেক্স পাইপ ক্রস লিঙ্ক পলিইথিলিন বন্ধনগুলির মাধ্যমে রাসায়নিক কাঠামো তৈরি করে যা পাইপটিকে প্লাস্টিকের তৈরি অন্যান্য পাইপের তুলনায় আরো দৃঢ় এবং আরো নমনীয় করে তোলে। জিআই এবং কপার এবং পিভিসি, সিপিপিসি পাইপগুলির তুলনায় পেক্স পাইপের সর্বাধিক পছন্দের পাইপ। পেক্স পাইপ সহজেই পেঁচানো বা বাঁকানো যায় এবং এটি এর মূল কাঠামো এবং আকার ফিরে পায়। কম তাপমাত্রায় বা তাপ প্রয়োগ করা পাইপটিকে তার প্রাথমিক অবস্থায়
ফিরে আসতে সহায়তা করে। পেক্স টিউবিং, ক্ল্যাম ফিট বা ক্রিম ফিট, পুশ ফিট সংযোগের মাধ্যমে কপার বা অন্যান্য পাইপের সাথে সহজেই সংযুক্ত করা যায়। এই পেক্স পাইপ জয়েন্ট কিন্তু আমরা যেমন হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার পাইপে আমরা পিভিসি, সিপিভিসি, কপার এই ধরনের পাইপের সাথে কিন্তু সংযুক্ত করতে পারি এবং এই এই পাইপগুলো সহজেই যে কোনো শেপ দেওয়া যায়। এখানে আমরা একটু জেনে নেই প্যাক্স কি স্ট্যান্ড করে। প্যাক্স এর পি হচ্ছে পলি, ইতে ইথিলিন এবং এক্স বা ক্রস লিঙ্ক বোঝায়। প্যাক্স কালারের যে প্রকারভেদ, সে প্রকারভেদটা সাধারণত এটার ব্যবহার এবং শক্তির উপরে নির্ভর করে এবং প্যাক্স পাইপের যেমন রেড প্যাক্স যেটা পাইপ, রেড কালারের যে পাইপটা সেটা গরম পানি সরবরাহের কাজে ব্যবহার করা হয়, এর জন্য এটা রেড প্যাক্স। এবং যেটা ব্লু প্যাক্স পাইপ সেটা ঠান্ডা পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়, সেটা ব্লু প্যাক্স পাইপ। এবং যেটা হোয়াইট এবং গ্রে পাইপ সেটা হট ওয়াটার এবং কোল্ড ওয়াটার উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়, সেজন্য এটা হচ্ছে হোয়াইট অথবা গ্রে প্যাক্স পাইপ নামে এইটাকে আইডেন্টিফাই করা যায়। তাহলে আমরা প্যাক্স পাইপের ক্যাটাগরি কয়টা পেলাম? প্যাক্স পাইপের ক্যাটাগরি হচ্ছে মূলত 4টি। আমরা বলতে পারি রেড প্যাক্স পাইপ, ব্লু প্যাক্স পাইপ, হোয়াইট প্যাক্স পাইপ এবং গ্রে প্যাক্স পাইপ। প্যাক্স পাইপের যে প্যারিমিটারটা আছে আমরা একটু জেনে নেই। প্যাক্স পাইপগুলো সাধারণত 10 ফিট বা 4 ফিটের পিসও পাওয়া যায় এবং এটা সর্বোচ্চ 500 ফিট পর্যন্ত লম্বা এই প্যাক্স পাইপটা পাওয়া যায়। এবং এই প্যাক্স পাইপের যে ডায়া আছে, পাইপের যে ডায়া, সেটা সাধারণত 1/2 ইঞ্চি, 3 ইঞ্চি থেকে শুরু করে 3/4 ইঞ্চি থেকে শুরু করে 4 ইঞ্চি পর্যন্ত ডায়ামিটারের এটা পাওয়া যায় প্যাক্স পাইপটা। এবং এই পাইপের ওয়াল থিকনেসটা হচ্ছে 2 mm এবং এটার লেয়ার থিকনেস হচ্ছে 0.2 mm এবং ম্যাক্সিমাম ওয়ার্কিং প্রেসার এটা হচ্ছে 10 বার PN10 বা ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার হচ্ছে 95 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এইখানে আমরা এটা পেরিমিটার সম্বন্ধে জানলাম। তবে পানি সরবরাহের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 1/2 ইঞ্চি, 3/4 ইঞ্চি এবং 1 ইঞ্চি ব্যাসের যে পাইপগুলো আছে, এই প্যাক্স পাইপগুলো সাধারণত পানি সরবরাহের কাজে বেশি ব্যবহার করা হয়। আমরা এখন জানবো এই প্যাক্স পাইপের সুবিধাগুলো। প্যাক্স পাইপের সুবিধা অনেক। প্যাক্স পাইপের সুবিধাগুলির মধ্যে আমরা জানবো এটি সাধারণত এই পাইপের স্থায়িত্ব অনেক বেশি। এটা 30 থেকে 50 বছর স্থায়ী হয় এবং এটি শব্দ কমানোতে সাহায্য করে এবং এটার যে হ্যামার যে ওয়াটার হ্যামার আছে সেটা ওয়াটার হ্যামার বাধা সৃষ্টি করে এবং শব্দটাকে কমিয়ে নিয়ে আসে, শব্দটা কন্ট্রোল করতে সহায়তা করে এবং এর শক্তির দক্ষতা বেশি। এর কার্যকারিতা অনুযায়ী এটি সাশ্রয়ী, স্থাপন পদ্ধতি সহজ এবং এটা অতিরিক্ত ঠান্ডা প্রতিরোধক। মানে যেখানে তুষারপাত হয় সেখানে এই প্যাক্স পাইপ ব্যবহার করতে অনেক সক্ষমতা আছে। প্যাক্স পাইপের আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধ করতে সক্ষম। এটি তাপ এবং চাপ সহন সক্ষমতা আছে। এটি মরিচে প্রতিরোধ করতে পারে। প্যাক্স পাইপ ক্লোরিন প্রতিরোধক। এটি নমনীয় এবং যে কোনো ভাবে এটা স্থাপন করা যায়। তাহলে আমরা এখানে প্যাক্স পাইপের অনেক সুবিধা দেখতে পেলাম। প্যাক্স পাইপের যে সুবিধার সাথে আমাদের এই প্যাক্স পাইপের কিছু অসুবিধাও আছে। আমরা এখন এই প্যাক্স পাইপের অসুবিধা সমূহগুলি একটু জেনে নেই। এই প্যাক্স পাইপের প্রথম অসুবিধাটা হলো প্লাম্বিং সিস্টেমে প্যাক্স পাইপটা বাহিরের কোনো কাজে কিন্তু ব্যবহার করা যায় না। প্যাক্স পাইপটা অভ্যন্তরীণ কাজের জন্য এটা সুবিধাজনক, কিন্তু বাহিরের কাজের জন্য এটা সুবিধাজনক নয়। প্যাক্স পাইপটা পুনরায় ব্যবহার করা যায় না, অর্থাৎ এটা রিসাইক্লিং করে বা অন্য সময় এটাকে একটা কাজে ব্যবহার হয়ে গেছে, এটা আবার পুনরায়
অন্য একটা কাজে ব্যবহার করা যায় না। এটা দীর্ঘ সময় বাহিরে যদি রেখে দেওয়া হয় তাহলে এটা নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদের এটা সবসময় ইন্টারনালি অভ্যন্তরীণ ভাবে সংরক্ষণ করা উচিত। বাহিরে রাখলে খেয়াল রাখতে হবে, বাহিরে রাখলে এটা নষ্ট হয়ে যায়। এবং এটি দীর্ঘদিন ব্যবহারের ফলে এর মধ্যে একটি অবিচ্ছিন্ন ঝিল্লি পর্দা বা মেমব্রেনের সৃষ্টি হয়, যা পানি দূষণে ভূমিকা রাখে। তাহলে আমরা এই অসুবিধা সমূহগুলি প্যাক্স পাইপের প্রধান দুটি অসুবিধা হলো এটি দীর্ঘদিন ব্যবহারে পানিটাকে ভিতরে একটি মেমব্রেন সৃষ্টির ফলে পানিটাকে দূষণ করে ফেলে, এবং আরেকটি সমস্যা হলো এটি বাহিরে ব্যবহার করা যায় না। আমরা একটু জেনে নেই প্যাক্স পাইপের যে ব্যবহার, সেই ব্যবহার সম্বন্ধে আমরা জেনে নেই। প্যাক্স পাইপের ব্যবহারের ক্ষেত্রে পানি সরবরাহ লাইনের 1 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত ব্যবহার করা যায়। প্লাম্বিং সিস্টেমের গরম এবং ঠান্ডা পানি সরবরাহে ব্যবহার করা হয়। আবাসিক এবং বাণিজ্যিক ভবনে আগুন নির্বাপনে আগুন থেকে সুরক্ষিত রাখার জন্য NFPA 13D অতি বেগুনি কালারের যে পাইপটা ব্যবহার করা হয়, এটা ফায়ার ফাইটিং সিস্টেমের জন্য বেগুনি কালারের প্যাক্স পাইপটা ব্যবহার করা যায়। এটা রেডিয়েন্ট হিটিং এবং কুলিং সিস্টেমের ক্ষেত্রে মেঝে, দেয়াল এবং সিলিং এ হাইড্রোনিক পাইপিং এর এবং বিতরণের ব্যবহার করা হয়। শীতল পানি সরবরাহে প্রি ইনসুলেটেড ট্রান্সমিশন পাইপে সাধারণত এটি ব্যবহার করা হয়। এবং কনসিল্ড করে এটা ব্যবহার করা হয়। ট্রাফ কন্ডিশনার পিস হিটিং এ ব্যবহার করা হয়। ভূতাত্ত্বিক গ্রাউন্ড রুটসে উল্লম্বভাবে বা ভার্টিক্যাল ভাবে বোরহোল লেসে বা আনুভূমিক বিন্যাস করে এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা এটার ব্যবহার ক্ষেত্রটা বুঝতে পারলাম। প্যাক্স পাইপের যে জয়েন্ট হয়, এই জয়েন্টটা কতগুলি মেথড অবলম্বন করা হয়, যেমন এক্সপেনশন জয়েন্ট। এই জয়েন্টের প্রক্রিয়ায় এক্সপেনশন টুল ব্যবহার করা হয়, এবং এই প্যাক্সের ফিটিংগুলো এক্সপেনশন জয়েন্টের ক্ষেত্রে এই ফিটিংগুলো কিন্তু ভিন্ন হয়। এবং এই প্যাক্স রিংগুলি ব্যবহার করা হয়। এখানে এই এক্সপেনশন জয়েন্ট যখন করা হবে, এই এক্সপেনশন জয়েন্ট মেথডে এক্সপেনশনের টুলস গুলি ভিন্ন, এবং এই এক্সপেনশনের যে ফিটিংস গুলো আছে, এই ফিটিংস গুলো কিন্তু ভিন্ন হয়। এবং এইখানে কিন্তু আমরা এই প্রতিটা পদ্ধতি দেখব। এখানে প্যাক্সের এক্সপেনশনের রিং পরিধান করতে হয় এবং এক্সপেনশন টুলস দিয়ে এটাকে সংযুক্ত করতে হয়। পুশ জয়েন্টের ক্ষেত্রেও আমাদের এই ফিটিংস গুলি ভিন্ন হয়। এগুলি পুশ ফিটিংস নামে পরিচিত, এবং এই পুশ ফিটিং গুলি প্যাক্স পাইপের সাথে ধাক্কা দিয়ে বা চেপে জয়েন করা হয়। এখানে কম্প্রেশন ফিটিংস এর আমরা দেখতে পাচ্ছি। প্যাক্স পাইপ যখন আমরা কম্প্রেশন ফিটিংস পদ্ধতির মাধ্যমে জয়েন্টগুলি করব, তখন এখানে কম্প্রেশন ফিটিংস গুলিও আমাদের ভিন্ন, এবং এই প্যাক্স পাইপ এবং প্যাক্স ফিটিংস গুলোর সাথে কম্প্রেশন জয়েন্ট যে পদ্ধতি আছে তার মাধ্যমে কম্প্রেশন জয়েন্ট করা যায়। এবং এখানে প্যাক্স পাইপটির সাথে ফিটিংটি পাইপের ভিতরে প্রবেশ করানো হয়, এবং রিং যে কম্প্রেশন যে রিং আছে, সেই রিং পাইপের মধ্যে প্রবেশ করিয়ে সংকোচন করে জয়েন্ট করা হয়। এবং এই ক্রিম জয়েন্টের ক্ষেত্রে ক্রিম ফিটিং ব্যবহার করা হয়। ক্রিম ফিটিংটি প্যাক্স পাইপে প্রবেশ করিয়ে এটি বাহিরে প্রবেশ করানো হয়, এবং এটি এই ক্রিম ফিটিং এর ক্ষেত্রেও আমাদের এই ক্রিম জয়েন্টের ক্ষেত্রেও আমাদের ক্রিম ফিটিংস গুলো ভিন্নতা হয় অন্যান্য ফিটিংস পদ্ধতির তুলনায়। এবং এই ক্রিম টুলসের সাহায্যে আমাদের এই ক্রিম্পিং জয়েন্ট করা হয়। এবং প্রেস জয়েন্টের ক্ষেত্রে প্রেস জয়েন্ট করার সময়ও আমাদের যে ফিটিংস গুলো দেখা যাচ্ছে, এখানে আমরা দেখেছি এক্সপেনশন জয়েন্ট, পুশ জয়েন্ট, কম্প্রেশন জয়েন্ট এবং ক্রিপ জয়েন্ট। এই জয়েন্টগুলো থেকে আমাদের প্রেস জয়েন্টের ক্ষেত্রে কিন্তু এই ফিটিংস গুলি একটু ভিন্নতা দেখা যাচ্ছে। এবং এই প্রেস জয়েন্টের ক্ষেত্রে কিন্তু পাইপের সাইজ অনুযায়ী কিন্তু এই ফিটিংস গুলির কালার কোড আছে, এবং সেই কালার কোড অনুযায়ী পাইপের সাথে নির্দিষ্ট কালার কোড মেনটেন করে ফিটিংস গুলো ব্যবহার করতে হয়। এবং এগুলি
এই প্রেস ফিট পদ্ধতিতে, প্রেস জয়েন্টিং পদ্ধতিতে টুলস গুলোর কালার কোড অনুযায়ী নির্দিষ্ট করে ফিটিংস প্রবেশ করাতে হয় এবং নির্দিষ্ট ফিটিংস প্রবেশ করে সেগুলি নির্দিষ্ট সাইজের টুলস ব্যবহার করে এগুলো যে আমরা যে প্রেস করব, চাপ দিতে হবে, যে সেখানেও এটা কালার কোডিংস অনুযায়ী, পাইপের সাইজ ডায়া অনুযায়ী টুলস আছে, সেই টুলস অনুযায়ী ব্যবহার করে চাপ দিয়ে এই জয়েন্টটা করতে হয়। তাহলে আমরা একটু দেখে নেই এক্সপেনশন জয়েন্ট, পুশ জয়েন্ট এবং কম্প্রেশন জয়েন্ট গুলো আমরা, এবং ক্লিপ জয়েন্ট এবং প্রেস জয়েন্টের যে ফিটিংস এর ভিন্নতা আছে এই চিত্রে আমরা এগুলো একটু ভালোভাবে দেখে নেই। আমরা এই টেক্স জয়েন্ট করার সময় আমাদের যে মেথডগুলি বলে আসলাম, এই মেথড অনুযায়ী আমাদের টুলসগুলির ভিন্নতা আছে। আমরা কিন্তু একটা টুলস দিয়েই সবগুলি জয়েন্ট করতে পারবো না। এখানে আমরা কিছু টেক্স জয়েন্ট করার জন্য কিছু টুলস এবং ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছি। এখানে কিছু ফিটিংস পাইপ, টেক্স পাইপ এবং আমাদের যে কাটিং টুলস এবং যেটা আমাদের এক্সপেনশন টুলস এবং ক্লিপিং টুলস, এই টুলসগুলি আমরা এই চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। এখন আমরা টেক্স পাইপ জয়েন্টের পদ্ধতিতে চলে যাচ্ছি। কিছু আমরা পরবর্তীতে ধাপগুলো আমরা এই টেক্স জয়েন্ট স্থাপন পদ্ধতিগুলি দেখব। এই টেক্স পাইপ জয়েন্টের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে পাইপটি কেটে নিতে হবে। এই কাটার পদ্ধতিগুলি আমরা একটু জেনে নেই। টেক্স পাইপ জয়েন্টের জন্য আমাদের বেশ কয়েকটি কাটিং টুলস আমরা ব্যবহার করব এবং এখানে আমাদের যে কাটিং টুলস গুলো আছে সেই কাটিং টুলস গুলি আমরা একটু দেখে নেই। এখানে একটি সিজার টাইপ কাটিং টুলস, এই টেক্স পাইপ কাটার, এটা হচ্ছে সিজার টাইপ টেক্স কাটার। এখানে এই যে টেক্স কাটারটা আমরা দেখতে পাচ্ছি, এটি একটি র্যাচেট স্টাইল কাটার টুলস এবং এখানে যে টুলসটি আমরা দেখতে পাচ্ছি এটি একটি ইউটিলিটি নাইফ। এই নাইফ দিয়েও আমরা টেক্স পাইপ কাটার কাজটি করতে পারি। এবং এখানে আমরা যেটা দেখছি, এখানে একটি টেক্স ক্রিম রিং কাটার, একটি ক্রিম রিং কাটার জন্য আমাদের এই টুলসটি আমরা দেখছি, এটিও একটি কাটিং টুলস। এবং এখানে এই যে টেক্স পাইপটি আছে, টেক্স পাইপটি আমরা প্রথমেই বলেছি এটি কয়েল করা থাকে, রোল করা থাকে। আমরা যখন কাজ করব এই পাইপটিকে আমাদেরকে স্ট্রেট করে নিতে হবে। এই যে আমি এরোর মাধ্যমে দেখাচ্ছি, এরোর মাধ্যমে একদম পাইপটিকে এই রোল থেকে বের করে এভাবে সোজা করে দিতে হবে। এবং আমাদের এই মেজারিং টেপের সাহায্যে আমাদের প্রয়োজন অনুযায়ী এই টেক্স পাইপটি মেপে নিতে হবে এবং আমাদের নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী আমাদেরকে এই মার্কার দিয়ে পয়েন্ট করে নিতে হবে, মার্কিং করে নিতে হবে। তারপর আমাদেরকে এই কাটিং টুলের সাহায্যে আমাদেরকে টেক্স পাইপটি কেটে নিতে হবে এবং এই জয়ের এই মার্কিং এর জায়গায় এই কাটিং টুলসের জটি ভালোভাবে স্থাপন করে আমাদেরকে এই উভয় সাইড থেকে হ্যান্ডেলটির মধ্যে চাপ দিতে হবে, প্রেস করতে হবে, স্কুইজ করতে হবে, চাপাতে হবে, তাহলে আমাদের টেক্স পাইপটি কেটে যাবে। আমরা এখানে এই যে কাটার যে ডিরেকশনটা আছে, স্কুইজ করার যে ডিরেকশনটা আছে, এই চিত্রটির মাধ্যমে জেনে নিচ্ছি। এবং নিচের দিকে চাপ দিতে হবে এই বিষয়টি এখানে অবশ্যই কাটার ক্ষেত্রে আমাদেরকে উপরের হ্যান্ডেলটি নিচের দিকে প্রেস করতে হবে এবং নিচের হ্যান্ডেলটি উপরের দিকে প্রেস করতে হবে। এই জিনিসটা আমাদেরকে সাবধানতা অনুযায়ী লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমরা পাইপটি এই কাটারের সাহায্যে কেটে ফেলতে পারবো। তাহলে এখানে কি লক্ষ্য রাখতে হবে? আমাদেরকে উপরের হ্যান্ডেলটি নিচের দিকে প্রেস করতে হবে, স্কুইজ করতে হবে এবং নিচের হ্যান্ডেলটিকে উপরের দিকে স্কুইচিং করতে হবে, তাহলে আমাদের টেক্স পাইপটি কেটে যাবে। এখন এই টেক্স পাইপ জয়েন্টিং এর সময় কখনো কখনো ক্রিম রিমুভ করা প্রয়োজন হয়, তখন আমাদের এই ক্রিম কাটার দিয়ে সেই কাজটি করতে হয়। আমরা কিছু চিত্রের মাধ্যমে বিস্তারিত দেখে নেই।
এখানে এটি হচ্ছে একটি ক্রিম কাটার। এই ক্রিম কাটারের সাহায্যে আমরা এখানে পাইপে ক্রিম্পিং কাজটি করতে পারবো। এই চিত্রের মাধ্যমে আমরা এই যে ক্রিম কাটিং এর কাজটি দেখাচ্ছি। এবং এই যে ক্রিম রিং, আমরা ক্রিম কাটারটা কেন ব্যবহার করছি, আমাদের যে এখানে ক্রিম রিং আছে এই রিংটাকে রিমুভ করার জন্য এই ক্রিম কাটারটা ব্যবহার করা হচ্ছে। আমাদের এখানে প্রথম পদ্ধতিটা হচ্ছে ক্রিম রিং এবং ক্ল্যাম্প ফিটিং পদ্ধতি। এই পদ্ধতিটা আমরা দেখে নেই। এখানে এই কাজটি করার জন্য আমাদেরকে একটি ক্রিম টুলস লাগবে। এই টুলস এর বিস্তারিত চিত্রটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে ক্রিম যখন আমরা সেটিং করব, জয়েন্টটা করব, তখন আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে ক্রিমের যে মেশিন টুলসটা আছে সেই টুলসটা আমাদেরকে অ্যাডজাস্টের সময় এই ধরনের ধাপগুলি আমাদেরকে অবলম্বন করে তিনটি ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ, তিনটি ধাপ অবলম্বন করে আমাদেরকে ক্রিম টুলসটি সেট করে নিতে হবে। এবং আমরা যখন রিং রিমুভ করব তখনও আমাদেরকে আবার এখানে এই ক্রিম টুলসটিকে এভাবে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ অবলম্বন করে সেট করে নিতে হবে। এবং আমাদের এই পেক্স পাইপটি বা পেক্স টিউবটি যখন কাটবো এই প্রান্তটি অবশ্যই যেন 90 ডিগ্রি হয়, সেই জিনিসটা আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যেন কোনো রকমের অ্যাব্রো-থ্যাব্রো বা ইনক্লাইন্ড না হয়, সেই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং এখানে এই যে ক্রিম রিং বা ক্ল্যাম্প রিং গুলো আছে সেই জিনিসগুলো আমাদেরকে এই প্যাক্স পাইপের সাথে এবং এই যে প্যাক্স ফিটিং, এই প্যাক্স ফিটিংটা আছে এবং প্যাক্স রিংটা আছে, এই পাইপের মধ্যে আমাদেরকে প্রথমে রিংটাকে পরিয়ে দিতে হবে এবং তারপর এখানে এই রিংটি কে ক্ল্যাম্প ফিটিংসটি দিতে হবে। এবং ফিটিংসটি দেওয়ার পরে এখানে এই ক্ল্যাম্প টুলসের সাহায্যে আমাদেরকে প্রেস করে এই ক্রিম জয়েন্টটি করতে হবে। এবং এটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন 90 ডিগ্রিতে হয়। এবং এখানে আমরা কি দেখছি, এখানে একটি ক্রিম টুল ব্যবহার করে এখানে চাপ দিয়ে ফিটিং এর সাথে পাইপটির জয়েন্টটা করা হচ্ছে। এবং করার পরে আমাদের এই পূর্ব রূপটা, পরের রূপটি আমরা এইভাবে দেখতে পারবো। এবং এই চিত্রের মাধ্যমে আমরা এই যে ক্রিম জয়েন্টের রিং এবং ক্ল্যাম্প এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যে ফিটিংস এর সাথে জয়েন হচ্ছে সেটি আমরা প্রান্তে সেটি দেখতে পাচ্ছি, এর ভিতরে প্রবেশ করানো হচ্ছে, এই চিত্রটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে এখানে যে ক্ল্যাম্প আছে, ক্রিম রিং আছে, এই ক্রিম রিংটিকে এই ক্রিম টুলস এর মাধ্যমে দুই দিক থেকে চাপ দিয়ে এটিকে জয়েন্টিংটা করা হচ্ছে। এবং কাজটি হয়ে যাওয়ার পরে আমাদেরকে যে কেটে ফেলতে হবে, কাটার সিস্টেমটা আমি আবার একটু এখানে রিক্যাপ করছি। প্যাক্স পাইপটি কাটার দেখানো হচ্ছে এবং ফিটিংস এর সাথে এখানে প্যাক্স পাইপটি জয়েন্টিং করা হচ্ছে। এবং জয়েন্টিং করার পরে এখানে যে এটার যে এটি সঠিক, কাজটি সঠিক হলো কিনা সেটা একটি গ্যাজ আছে। এই প্যাক্স ফিটিং করার সময় একটি গ্যাজ আছে, এই গ্যাজের অনুসরণ করে আমাদের বিভিন্ন ডায়া অনুযায়ী আমাদের এই ফিটিংসে প্যাক্স পাইপেরটাকে পরীক্ষা করে নেওয়া যায়, চেক করে নেওয়া যায়। আমরা মেথড 2টা আলোচনা করব, যেটা এক্সপেনশন জয়েন্ট। এই এক্সপেনশন জয়েন্টের ক্ষেত্রে আমাদেরকে পাইপটাকে প্রথমে কেটে রেডি করে নিতে হবে এবং একটি রিং আছে, রিংটি পরিয়ে দিতে হবে। এবং এখানে হচ্ছে এটি একটি এক্সপেন্ডার টুল। এই এক্সপেন্ডার টুলটি, এখানে যে নজলটা দেখছি আমরা, এই নজলটি পাইপের ব্যাসের চাহিদা অনুযায়ী কিন্তু নজলটি চেঞ্জ করা যায়। আমাদের এই পাইপের ডায়া অনুযায়ী নজলের সাইজ আছে, ডিক্স আছে, এটা চেঞ্জ করে অ্যাডজাস্ট করে আমাদেরকে এই এক্সপেন্ডার টুলসটি, এই যে আমাদের এক্সপেন্ডেড রিংটি পরিয়ে দেওয়া হলো প্যাক্স পাইপের সাথে, তখন এইটাকে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে আমাদেরকে প্রেস করতে হবে, এই প্রান্তটাকে আমাদেরকে এক্সপেন্ড করে নিতে হবে। এবং এক্সপেন্ড করানোর পরে আমাদের যে ফিটিংস আছে, এই ফিটিংসটি ভিতরে এই এদিক থেকে পাইপটি এবং এদিক থেকে ফিটিংসটি দিয়ে আমাদেরকে জয়েন করতে হবে। এবং এইখানে আমাদের এই এক্সপেনশন ফিটিংস গুলো চয়েস করে নিতে হবে এবং এইভাবে আমাদেরকে এক্সপেনশন জয়েন্টটা করতে হবে।
এই চিত্রের মাধ্যমে আমরা কপার পাইপের সাথে পেক্স পাইপের যে এক্সপেনশন জয়েন্টের মাধ্যমে এটা সংযুক্ত হলো সেই জিনিসটি দেখতে পাচ্ছি। এবং আমরা এখানে যে ইনসার্ট করছি সেই চিত্রটি দেখতে পাচ্ছি। এখানে আমাদের পেক্স পাইপ এবং কপার পাইপের মাঝখানে ফিটিংস দিয়ে সংযুক্ত করার বিষয়টি দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব এখানে তৃতীয় পদ্ধতিটা, এটা পুশ ফিটিং এর সাহায্যে পুশ ফিট পদ্ধতিতে কপার পাইপের সাথে কিভাবে আমাদের ফিটিংসটি সংযুক্ত করব বা জয়েন্টটি করব সেইটা আমরা একটু দেখে নিচ্ছি। এখানে এটা একটা পুশ ফিটিং, এটা যে কপার পাইপ এবং পেক্স পাইপের সাথে জয়েন করার কাজে ব্যবহার করা হবে। এখানে একটা পেক্স পাইপ, এই পুশ ফিটিংটা পেক্স পাইপের সাথে এখানে দেখা যাচ্ছে অ্যারোর মাধ্যমে ইনসার্ট করানো হচ্ছে প্রান্তে এবং ফিটিংটি এই পাশ থেকে প্রেস করা হচ্ছে এবং এখানে যে কপার পাইপ এই ফিটিংসটি ব্যবহার করা হচ্ছে, এদিক থেকে পেক্স পাইপটি পুশ করা হচ্ছে, আবার এখানে এই ফিটিংসটির মধ্যে কপার পাইপটাও এদিক থেকে পুশ করা হচ্ছে। এভাবে একটি পেক্স পাইপের সাথে কপার পাইপ পুশ করে পুশ মেথডের মাধ্যমে, পুশিং মেথডের মাধ্যমে জয়েন্টটি করা হচ্ছে। এখানে আমাদের আজকের যে আমরা এই পেক্স পাইপ জয়েন্ট করলাম, এই পেক্স পাইপ জয়েন্টের ক্ষেত্রে আমাদের যে সাবধানতাগুলি অবলম্বন করতে হবে সেই বিষয়গুলি আমাদেরকে একটু জেনে নেই। এখানে যে কাটিং টুলস এবং ক্ল্যাম্পিং টুলসগুলি ব্যবহার করব, সেই টুলসগুলি আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে ব্যবহারের সময়। আজকের এই পেক্স পাইপ জয়েন্টের ক্ষেত্রে আমাদের মূল লক্ষণীয় বিষয় কি? মূল লক্ষণীয় বিষয় হচ্ছে এক্সটেনশন টুলস সহ এবং কাটিং টুলস, ক্লাম্পিং টুলস এবং এক্সটেনশন টুলস সহ অন্যান্য টুলসগুলি ব্যবহারের সময় আমাদেরকে যেন দুর্ঘটনা মুক্ত থাকতে পারি, সেজন্য আমাদেরকে দুর্ঘটনা মুক্ত থাকার জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবং ব্যবহারের পরে আমাদের কাজ শেষ হয়ে গেলে অবশ্যই টুলসগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করে যথাযথভাবে টুল বক্সে গুছিয়ে রাখতে হবে এবং কাজ শেষে আমাদের যে কর্ম পরিবেশ আছে সেই কর্ম পরিবেশে অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে সঠিকভাবে হাউসকিপিং করতে হবে। আজকের এই পাঠ থেকে আমরা যা জানলাম, আমরা পেক্স পাইপ সম্বন্ধে জানলাম, এর প্রকারভেদ, বিস্তারিত তথ্য, সুবিধা অসুবিধা, ব্যবহার, জয়েনিং পদ্ধতি এবং পেক্স জয়েন্টের ব্যবহৃত কাটিং টুলস, এক্সপেনশন টুলস এবং এই টুলসগুলির ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম এবং সর্বোপরি আমরা পেক্স পাইপ জয়েন্টের যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি জানলাম এবং আমরা পেক্স পাইপ কিভাবে জয়েন্ট করতে হবে সেই জয়েন্টিং মেথডটা শিখলাম এবং কপার পাইপের সাথে পেক্স পাইপ কিভাবে জয়েন্ট করতে হবে সেই বিষয়টিও আমরা বিস্তারিত শিখলাম এবং জানলাম। এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখেন এবং আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে আমাদের যে প্লাম্বিং কোর্সটা আমাদের করা হয় বা প্লাম্বিং যে শিক্ষা আমরা গ্রহণ করি, প্লাম্বিং কোর্স করার পরে আমরা অবশ্যই একটা চিন্তা ভাবনা করি যে কি করব, আমরা কিভাবে চাকরি পাবো, কোথায় গেলে চাকরি জানতে পারবো, কিভাবে চাকরির জন্য প্রস্তুত হতে হবে এবং আমরা কিভাবে ইন্টারভিউ ফেস করব, কিভাবে আমরা সিভি লিখবো। অর্থাৎ আমরা আগামী ক্লাসে আমরা যা জানবো যে আমাদেরকে এই প্লাম্বিং সেক্টরে কাজ করতে হলে সরকারি, বেসরকারি এবং বিদেশে, আমাদের প্লাম্বিং সেক্টরে সরকারি, বেসরকারি এবং বিদেশে কাজ করার জন্য, চাকরি করার জন্য আমাদেরকে কি কি বিষয়গুলি জানতে হবে, কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, কিভাবে লিঙ্ক করতে হবে, এই সমস্ত বিষয়গুলি আমরা আগামী ক্লাসে জানবো। তাহলে আমাদের আগামী ক্লাসেরটা কি হচ্ছে? আগামী ক্লাসটা হচ্ছে হাউ টু সার্চ এ জব, আমরা কিভাবে একটি চাকরি খুঁজে পেতে পারি সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানব। আজকের ক্লাস পরিসমাপ্ত করার আগে আমি আবারও আমার
প্রিয় ছাত্রছাত্রীদেরকে অনুরোধ করব, এই সময়ে বাহিরে যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং যে সোশ্যাল ডিস্টেন্স তা মেনটেন করতে হবে। একান্ত প্রয়োজন না হলে বাহিরে যাওয়ার প্রয়োজন নেই এবং আমাদেরকে পুষ্টি সমৃদ্ধ এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। রোগ প্রতিরোধ বৃদ্ধি হয় কোন খাবারগুলো, সেই বিষয়গুলি লক্ষ্য রেখে আমাদেরকে সেই খাবারগুলি গ্রহণ করতে হবে। আমি আজকে সকলের সুস্থতা কামনা করে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।